অর্গানিক কেমিস্ট্রিতে রিঅ্যাকশন মেকানিজম নিয়ে আলোচনা করছি। কোন কোন বিক্রিয়াগুলো আমরা পড়ব দেখে নাও। প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন, অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন এবং পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এবারে প্রতিস্থাপন বিক্রিয়ার তিনটে ভাগ রয়েছে: নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে SN1 এবং SN2 বিক্রিয়া নিয়ে আমরা পড়েছি। আজকের ক্লাসে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আর তার সাথে আজকের ক্লাসে আমরা পুনর্বিন্যাস বিক্রিয়া নিয়েও আলোচনা করব। আর যুত বিক্রিয়া আর অপনয়ন বিক্রিয়া আলাদা ভিডিওতে আলোচনা করা হবে। এবারে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক হিসেবে একটি ইলেকট্রোফাইল কাজ করে তাদের বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই সমস্ত বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক বা অ্যাটাকিং রিয়েজেন্ট ইলেকট্রোফাইল। তাহলে আমরা এবার একটা উদাহরণ দেখে নেব। বেনজিন রিংয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কিভাবে ঘটে। দেখো, বেনজিন C6H6 ছটা কার্বন রয়েছে এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন আছে। আমি এখানে একটা হাইড্রোজেন দেখাচ্ছি, প্লাস ইলেকট্রোফাইল। বিক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে প্রতিস্থাপিত যৌগ এটা। তাহলে এখানে কি হলো, এই হাইড্রোজেনটা ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এটা হচ্ছে সাবস্ট্রেট, এটা হচ্ছে রিয়েজেন্ট। এখানে রিয়েজেন্ট হিসেবে কে আছে? ইলেকট্রোফাইল। আক্রমণকারী বিকারক বা অ্যাটাকিং রিয়েজেন্ট ইলেকট্রোফাইল। এদের বিক্রিয়ার ফলে এই প্রতিস্থাপিত যৌগটা পাওয়া গেছে। এটাই বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ প্রোডাক্ট। এবং বেনজিন রিংয়ে একটা হাইড্রোজেন পরমাণু এই ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এই রিঅ্যাকশনের মেকানিজমটা আমরা দেখে নেব। দেখো, প্রথমে বলে নিই, এই বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হয়, 2 স্টেপ প্রসেস। এর মধ্যে প্রথম যে ধাপটা স্টেপ 1 সেটাই হচ্ছে স্লো স্টেপ, অর্থাৎ এটাই RDS বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এবং দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে ফাস্ট, অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন ধাপ। তাহলে প্রথম ধাপটাই স্লো স্টেপ, রেট ডিটারমিনিং স্টেপ, এবং দ্বিতীয় ধাপটা হচ্ছে ফাস্ট স্টেপ, দ্রুত গতি সম্পন্ন ধাপ। এবার আমরা মেকানিজমটা দেখে নেব, বিক্রিয়ার ক্রিয়া কৌশল, কিভাবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা এখানে ঘটছে। দেখো, রিঅ্যাকশন মেকানিজম। বেনজিন, এটা হচ্ছে স্টেপ 1। প্রথম ধাপে কি ঘটছে দেখো, বেনজিন রিং, এখানে পাই বন্ধনের ইলেকট্রন রয়েছে। সুতরাং এই বেনজিন রিংটা ইলেকট্রন রিচ, অর্থাৎ ইলেকট্রন সমৃদ্ধ। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন রিচ। এবং ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রোফাইলের কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল যে ক্লাসে আলোচনা হয়েছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে এগুলো ভালো করে বুঝতে পারবে। ইলেকট্রোফাইল ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে এখানে যে সাবস্ট্রেট রয়েছে সেটা বেনজিন, সেটা ইলেকট্রন রিচ বা ইলেকট্রন সমৃদ্ধ। এখানে পাই বন্ধনের ইলেকট্রন রয়েছে। এবং ইলেকট্রোফাইল হচ্ছে এখানে রিয়েজেন্ট, অ্যাটাকিং রিয়েজেন্ট। এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি রয়েছে। এবার
পাই বন্ধনের ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল আকর্ষিত হয়, অ্যাট্রাক্টেড হয় এবং বেনজিন রিংয়ের কার্বনের সঙ্গে ইলেকট্রোফাইল সমযোজী বন্ধন গঠন করে। তাহলে দেখো এই ধাপটা হচ্ছে ধীর গতিসম্পন্ন ধাপ বা স্লো স্টেপ অফ দ্য রিঅ্যাকশন। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? এই কার্বনের সাথে ইলেকট্রোফাইলের বন্ধন তৈরি হবে এবং প্রত্যেকটা কার্বনে তো একটা করে হাইড্রোজেন রয়েছে, তাহলে এই কার্বনেও একটা হাইড্রোজেন রয়েছে। তাহলে এই পাই বন্ধনটা খুলে গেছে এবং এখানে ইলেকট্রোফাইলের সঙ্গে বন্ড তৈরি হয়েছে। আর তাহলে এই কার্বনে পজিটিভ চার্জ আসবে, এটা যেটা গঠিত হলো এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। দেখো এখানে আমরা দেখছি যে সাবস্ট্রেট বেনজিন রিং এর অ্যারোমেটিসিটি বর্তমান, কিন্তু যখনই ইলেকট্রোফাইলটা এখানে এসে গেছে তখন আর এই রিংটাতে অ্যারোমেটিসিটি নেই, অর্থাৎ বেনজিন বলয়ে অ্যারোমেটিসিটি নষ্ট হচ্ছে। সেজন্য এই ধাপটা খুব ধীর গতিতে সম্পন্ন হয়, সেজন্যই এটা স্লো স্টেপ অফ দ্য রিঅ্যাকশন, আর সেজন্যই এটা বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ বা রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে এই ধাপটাই হচ্ছে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। বেনজিন রিংয়ের অ্যারোমেটিসিটি নষ্ট হচ্ছে, সিগমা কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু অ্যারোমেটিসিটি নেই। বেনজিন রিং হচ্ছে খুব স্থিতিশীল কারণ এর মধ্যে অ্যারোমেটিসিটি রয়েছে, কিন্তু সিগমা কমপ্লেক্স যখন গঠিত হচ্ছে এর অ্যারোমেটিসিটি নষ্ট হচ্ছে বলে এটা অনেক কম স্থিতিশীল, কিন্তু রেজোনেন্সের মাধ্যমে কিছুটা স্থিতিশীলতা লাভ করে, যেটা বেনজিনের তুলনায় কম, কিন্তু রেজোনেন্স ঘটে এবং সিগমা কমপ্লেক্স কিছুটা স্থিতিশীলতা লাভ করে। তাহলে এবার আমরা এই সিগমা কমপ্লেক্সের রেজোনেন্সটা দেখে নেব। দেখো রেজোনেন্স যেভাবে ঘটে তোমরা জানো, পাই বন্ধনের ইলেকট্রন ডিলোকালাইজ করে, তাহলে এখানে যে পাই বন্ডের ইলেকট্রন সেটা এখানে আসবে, এখান থেকে এরপর আমি এখানে লিখছি, এখানে ডাবল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড তৈরি হলো, এখানে যেরকম ই হাইড্রোজেন এগুলো থাকবে এবং যেহেতু এই পাই বন্ধনের ইলেকট্রন এখানে এসেছে তাহলে এই কার্বনে পজিটিভ চার্জ আসবে। এরপর এই পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে, তাহলে এইখানে পজিটিভ চার্জ আসবে, এটা পাওয়া যাবে। এবার দেখো এই যে স্ট্রাকচারগুলো এগুলো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচারস। রেজোনেন্সের ক্ষেত্রে রেজোনেন্স সংঘটিত হওয়ার ফলে যে স্ট্রাকচারগুলো পাওয়া যায় তাদের বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেন্স স্ট্রাকচারস। এগুলো হচ্ছে সিগমা কমপ্লেক্সের রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে এই যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাওয়া গেল এদের একটা রেজোনেন্স হাইব্রিড পাওয়া যাবে। দেখো আমি রেজোনেন্স হাইব্রিডটা দেখাচ্ছি। দেখো এই রেজোনেন্সের ফলে পাই বন্ধনের ইলেকট্রন রিং জুড়ে ডিলোকালাইজ করেছে এবং বিভিন্ন পজিশনে পজিটিভ চার্জ এসেছে। এখানে পজিটিভ চার্জ এসেছে, তারপর এখানে পজিটিভ চার্জ এসেছে এবং এখানে এসেছে। তাহলে এই জায়গাগুলো জুড়ে পজিটিভ চার্জটা ডিলোকালাইজ করেছে। তাই জন্য এখানে আমরা রেজোনেন্স হাইব্রিডে এটাকে এইভাবে দেখাবো, পজিটিভ চার্জ এই জায়গাটা জুড়ে ঘুরেছে এবং পাই বন্ধনের ইলেকট্রন ডিলোকালাইজ করেছে আর রেজোনেন্স ঘটেছে। সিগমা কমপ্লেক্সের রেজোনেন্স ঘটছে আর এটা হচ্ছে সেই রেজোনেন্সের রেজোনেন্স হাইব্রিড। এটা হচ্ছে সিগমা কমপ্লেক্সের যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাওয়া গেল তার রেজোনেন্স হাইব্রিড। এবার দ্বিতীয় ধাপে কি ঘটে দেখো, এই যে সিগমা কমপ্লেক্সটা তৈরি হলো প্রথম ধাপে, এটা সিগমা কমপ্লেক্স। বিক্রিয়া মাধ্যমে তৈরি হওয়া কোনো বেস এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে এবং এখান থেকে H+ বেরিয়ে গিয়ে বেনজিন রিংয়ের অ্যারোমেটিসিটি আবার ফিরে আসে। তাহলে এখান থেকে
হচ্ছে বেস, এই হাইড্রোজেনকে ক্যাপচার করছে, এখানে আবার ডাবল বন্ড তৈরি হবে এবং বেনজিন রিংয়ে অ্যারোমেটিসিটি ফিরে আসবে। আর এটাই হচ্ছে প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থ, প্রতিস্থাপিত যৌগ। বেনজিন রিংয়ে একটা হাইড্রোজেন ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। দেখো এই ধাপেতে দেখা যাচ্ছে যে অ্যারোমেটিসিটি ব্যাক করছে। এই ধাপটা হচ্ছে ফার্স্ট স্টেপ, দ্রুত গতি সম্পন্ন ধাপ। তাহলে এইভাবে বেনজিন রিংয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটছে। এইটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটাকে SE এভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এবং এই রিঅ্যাকশনটা আমরা দুটো ধাপে সংঘটিত হয় দেখলাম। প্রথম ধাপে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, আর ওই ধাপেতে অংশগ্রহণ কে কে করছে? সাবস্ট্রেট এবং ইলেকট্রোফাইল। সুতরাং সাবস্ট্রেট এবং ইলেকট্রোফাইল এই উভয়ের কারত্বের উপরেই বিক্রিয়ার হার নির্ভর করছে। অর্থাৎ এটা হচ্ছে বাইমলিকিউলার রিঅ্যাকশন, এই বিক্রিয়ার মলিকিউলারিটি 2। তাহলে এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে বাইমলিকিউলার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এবং এখানে অ্যারোমেটিক রিংয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হচ্ছে, সেজন্য অ্যারোমেটিক অর্থাৎ SE2AR এভাবেও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে বেনজিন রিংয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হচ্ছে, দুটো ধাপে সংঘটিত হচ্ছে। এটা SE ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যেহেতু এর মলিকিউলারিটি 2 সেজন্য বাইমলিকিউলার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এবং অ্যারোমেটিক রিংয়ে হচ্ছে বলে এটাকে SE2AR এই নামে অভিহিত করা হয়। এবার আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের একটা एग्जांपल দেখব, বেনজিনের নাইট্রেশন। দেখো বেনজিনকে গাঢ় HNO3 এবং গাঢ় H2SO4 সহযোগে 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি টেম্পারেচারে হিট করলে নাইট্রোবেনজিন পাওয়া যায়। এটা হচ্ছে নাইট্রোবেনজিন। এই বিক্রিয়াটা, এটা বেনজিন, বেনজিন থেকে নাইট্রোবেনজিন প্রস্তুত। এটা হচ্ছে নাইট্রেশন অফ বেনজিন। এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার আমরা এই বিক্রিয়ার মেকানিজমটা দেখে নেব। বেনজিনের নাইট্রেশনের ক্ষেত্রে গাঢ় HNO3 এবং গাঢ় H2SO4 এর মিশ্রণ ব্যবহার করা হয়। এটা হচ্ছে মিশ্র অ্যাসিড। HNO3 এবং H2SO4 পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল প্রস্তুত করে। এবার এই ইলেকট্রোফাইলের সঙ্গে বেনজিনের বিক্রিয়া ঘটে এবং নাইট্রোবেনজিন পাওয়া যায়। তাহলে প্রথমে আমরা দেখব ইলেকট্রোফাইলটা কিভাবে প্রস্তুত হচ্ছে। দেখো HNO3 নাইট্রিক অ্যাসিড প্লাস 2H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখান থেকে NO2 প্লাস প্লাস H3O প্লাস প্লাস 2HSO4 মাইনাস, এইগুলো প্রস্তুত হয়। এখানে এই যে NO2 প্লাস প্রস্তুত হচ্ছে, এটাই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। নাইট্রোনিয়াম আয়ন, NO2 প্লাস, এটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। বেনজিনের নাইট্রেশনের ক্ষেত্রে NO2 প্লাস ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এবার আমরা এই রিঅ্যাকশনের মেকানিজমটা দেখে নেব। দুটো ধাপে বিক্রিয়াটা সংঘটিত হয়। প্রথম ধাপ, বেনজিন প্লাস ইলেকট্রোফাইল NO2 প্লাস, এটা স্লো স্টেপ অর্থাৎ বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, RDS। এবারে
গঠিত করে। এবার আমরা সিগমা কমপ্লেক্সের রেজোন্যান্সটা দেখব। এই পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে, এই পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে, এগুলো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচারস। সিগমা কমপ্লেক্স, এই স্ট্রাকচারগুলোর যে রেজোন্যান্স হাইব্রিড পাওয়া যাবে সেটা আমি এখানে দেখাচ্ছি। NO2 এখানে H, এটা হচ্ছে সিগমা কমপ্লেক্সের রেজোন্যান্স হাইব্রিড। এবার দ্বিতীয় ধাপে দেখো, সেকেন্ড স্টেপ, এই যে সিগমা কমপ্লেক্সটা তৈরি হলো, এবারে বিক্রিয়া মাধ্যমে তৈরি হওয়া কোনো ক্ষারক এসে এই হাইড্রোজেনটা ক্যাপচার করবে এবং H+ এখান থেকে বেরিয়ে যাবে আর অ্যারোমেটিসিটি, বেনজিন রিং এর অ্যারোমেটিসিটি আবার ফিরে আসবে। এখানে এই যে দুটো অ্যাসিডের বিক্রিয়ার ফলে ইলেকট্রোফাইল জেনারেট করেছে তার সাথে সাথে HSO4- তৈরি হয়েছে, এটাই এখানে ক্ষারক হিসেবে ক্রিয়া করে, HSO4-। তাহলে HSO4- এই হাইড্রোজেন ক্যাপচার করে, এখানে আবার ডাবল বন্ড তৈরি হয় এবং বেনজিন রিং এর অ্যারোমেটিসিটি ফিরে আসে আর এখানে থাকে NO2 গ্রুপ। তাহলে এটা তৈরি হলো নাইট্রোবেনজিন আর তার সাথে H2SO4। তাহলে আমরা কি দেখলাম, বেনজিনের নাইট্রেশন দুটো ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপটা স্লো স্টেপ, রেট ডিটারমিনিং স্টেপ। এখানে ইলেকট্রোফাইলের সঙ্গে বেনজিনের বিক্রিয়ার ফলে সিগমা কমপ্লেক্স গঠিত হয়েছে এবং সিগমা কমপ্লেক্সের রেজোন্যান্স ঘটেছে। দ্বিতীয় ধাপে এই যে রিঅ্যাকশনটা হয়েছিল, বিক্রিয়া মাধ্যমেই সৃষ্ট হওয়া ক্ষারক এসে এই হাইড্রোজেন ক্যাপচার করেছে এবং H2SO4 জেনারেট করেছে এবং তার সাথে বেনজিন রিং এর অ্যারোমেটিসিটি ব্যাক করেছে এবং নাইট্রোবেনজিন পাওয়া গেছে। এই দ্বিতীয় ধাপটা হচ্ছে দ্রুত গতিসম্পন্ন ধাপ বা ফার্স্ট স্টেপ। তাহলে বেনজিন রিং এ নাইট্রেশন ঘটেছে, বেনজিন থেকে নাইট্রোবেনজিন প্রস্তুত হয়েছে। এইভাবে বেনজিনের ক্লোরিনেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, বিভিন্ন রকম প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়। এবার আমরা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে আক্রমণকারী বিকারক নিউক্লিওফাইল। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে দেখলাম আক্রমণকারী বিকারক ইলেকট্রোফাইল। একইভাবে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আক্রমণকারী বিকারক বা অ্যাটাকিং রিএজেন্ট মুক্তমূলক, ফ্রি র্যাডিক্যাল। এবং এই সমস্ত বিক্রিয়া মুক্তমূলক গঠনের মাধ্যমে সংঘটিত হয়, অর্থাৎ ফ্রি র্যাডিক্যাল মেকানিজম দেখা যায়। এই মেকানিজমটা তিনটে ধাপে সংঘটিত হয়, তিনটে পর্যায়ে থাকে। এই ফ্রি র্যাডিক্যাল মেকানিজম এটা হচ্ছে চেইন রিঅ্যাকশন। এখানে তিনটে পর্যায়। প্রথম পর্যায় যেটাকে বলা হয় সূচনা পর্যায়, ইনিশিয়েশন, চেইন ইনিশিয়েশন। দ্বিতীয় পর্যায় বিস্তার পর্যায়, চেইন প্রোপাগেশন। এবং শেষ পর্যায় হচ্ছে সমাপ্তি পর্যায়, চেইন টার্মিনেশন। এবার আমরা এক্সাম্পল দেখে নেব। মিথেনের
হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম দেখা যায় এবং যেরকমটা আমি বললাম 3টে পর্যায়ে বিক্রিয়াটা সংঘটিত হয়। মেকানিজমটা দেখে নেব। দেখো 3টে পর্যায়ে বিক্রিয়াটা সংঘটিত হয়। সূচনা পর্যায়ে এই যে Cl2 রয়েছে ক্লোরিন, দুটো ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন রয়েছে। এই বন্ডের হোমোলাইটিক ক্লিভেজ ঘটে। হোমোলাইটিক ক্লিভেজ, হেটেরোলাইটিক ক্লিভেজ এগুলো আগে আলোচনা করা হয়েছে। এই বন্ডের হোমোলাইটিক ক্লিভেজ হয় H নিউ এর প্রেজেন্সে এবং এখান থেকে ক্লোরিন মুক্ত মূলক তৈরি হয় Cl ডট প্লাস Cl ডট। ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল প্রস্তুত হচ্ছে। এবার দেখব বিস্তার পর্যায়ে। দেখো মিথেন CH4 সেটাকে আমি এইভাবে লিখছি। এবার সূচনা পর্যায়ে ক্লোরিন মুক্ত মূলক তৈরি হয়েছে Cl ডট। এবার এই বন্ডেরও হোমোলাইটিক ক্লিভেজ হবে এবং এখান থেকে মিথাইল মুক্ত মূলক CH3 ডট এবং H ডট আর Cl ডট এরা পরস্পর মিলিত হয়ে HCl তৈরি হয়। তাহলে বিস্তার পর্যায়ে আমরা দেখছি যে মিথাইল ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে। আর কি করছে? এই যে মিথাইল ফ্রি র্যাডিক্যালটা তৈরি হলো এর সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া ঘটে এবং এখান থেকে মিথাইল ক্লোরাইড তৈরি হয় CH3Cl, মিথাইল ক্লোরাইড প্লাস Cl ডট, আবার ক্লোরিন মুক্ত মূলক তৈরি হয়। এবার দেখো এই যে পর্যায়ে এখানে আমরা দেখছি আবার ক্লোরিন মুক্ত মূলক তৈরি হচ্ছে। তাহলে এই মুক্ত মূলকটা আবার মিথেনের সঙ্গে বিক্রিয়া করবে, আবার এখান থেকে মিথাইল মুক্ত মূলক তৈরি হবে, তারপর মিথাইল ক্লোরাইড তৈরি হবে। অর্থাৎ এটা হচ্ছে বিস্তার পর্যায়ে। এখানে মুক্তমূলক আবার জেনারেট করছে এবং চেনের মতো, চেন রিঅ্যাকশনের মতো আবার এটা বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড প্রস্তুত করবে। নেক্সট দেখো সমাপ্তি পর্যায়। আমরা প্রথম ধাপ দুটো দেখলাম, যেটা হচ্ছে সূচনা পর্যায়ে চেন ইনিশিয়েশন, বিস্তার পর্যায়ে চেন প্রপাগেশন, সমাপ্তি পর্যায়ে চেন টার্মিনেশন। দেখো রিঅ্যাকশন হওয়ার সময় আমরা দেখেছি ক্লোরিন মুক্ত মূলক তৈরি হয়েছে। এরকমই ক্লোরিন মুক্ত মূলকগুলো পরস্পর মিলিত হয়ে ক্লোরিন অণু তৈরি করে Cl2। আবার দেখো এখানে রিঅ্যাকশন হওয়ার সময় মিথাইল মুক্ত মূলক তৈরি হয়েছে। তাহলে মিথাইল মুক্ত মূলকগুলো পরস্পর মিলিত হয়ে ইথেন তৈরি করে CH3CH3। এবার এইভাবেই বিক্রিয়াটা সংঘটিত হতে থাকে এবং এখানে যেরকম আমরা দেখলাম মিথাইল ক্লোরাইড পাওয়া যাচ্ছে, একইভাবে বাকি হাইড্রোজেনগুলো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে এবং CH2Cl2, CHCl3, CCl4 এই ধরনের হ্যালোজেন ঘটিত যৌগ অর্থাৎ ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন এইগুলো প্রস্তুত হবে। তাহলে আমরা দেখলাম মিথেনের ক্লোরিনেশন, এটা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। মুক্তমূলক গঠনের মাধ্যমে রিঅ্যাকশনটা সংঘটিত হচ্ছে এবং এখানে এই হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এবার আমরা পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। দেখো এই বিক্রিয়ার নাম দেখেই বুঝতে পারছো যে বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে। কোনো বিক্রিয়া হওয়ার সময় কোনো জৈব যৌগকে উত্তপ্ত করলে বা কোনো অনুঘটকের উপস্থিতিতে ওই যৌগের অণুটার কোনো পরমাণু বা কোনো গ্রুপ তার নিজস্ব অবস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যদি সেই অণুটার মধ্যে অন্য কোনো অবস্থানে শিফট করে, স্থানান্তরণ ঘটে এবং তার ফলে স্থানান্তরণের মাধ্যমে বিক্রিয়াজাত পদার্থ গঠন করে, তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। অর্থাৎ বিক্রিয়াটা সংঘটিত হওয়ার সময় জৈব যৌগের অণুর মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটেছে,
কোনো পরমাণু বা গ্রুপ তার নিজের পজিশন থেকে অন্য পজিশনে শিফট করেছে, অর্থাৎ রিঅ্যারেঞ্জড হয়েছে, পুনর্বিন্যস্ত হয়েছে, সেজন্য এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায় যে জৈব যৌগের অণুটার কোনো পরমাণু বা গ্রুপ যে পজিশনে থাকে ঠিক সেখান থেকে তার পাশের পজিশনে, অর্থাৎ একটা পরমাণুর সঙ্গে সে যুক্ত ছিল সেখান থেকে ঠিক তার পাশের পরমাণুতে শিফট করছে এবং বন্ডের ইলেকট্রন সমেত সে শিফট করছে, এটাকে বলা হয় 1-2 শিফট। আমি যখন কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা করেছিলাম তখন রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন আমি বলেছিলাম। দেখো একটু মনে করিয়ে দিই, CH3 CH2 CH2 প্লাস 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে একটা হাইড্রোজেন এইভাবে দেখাচ্ছি আলাদা করে, এই হাইড্রোজেনটা এইখানে শিফট করছি, হাইড্রাইড শিফট হচ্ছে, H মাইনাস শিফট। দেখো বন্ডের ইলেকট্রন সমেত হাইড্রোজেনটা পাশের কার্বনে শিফট করছে, আর এখান থেকে CH3 CH CH3 এই কার্বনের প্লাস চার্জ, এই কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি থেকে মোর স্টেবল, তাহলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে কিসের মাধ্যমে? রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। এইভাবে হাইড্রাইড শিফট হতে পারে, মিথাইল শিফট হতে পারে, ফিনাইল শিফট হতে পারে, বিভিন্ন রকমের শিফটিং ঘটতে পারে, এটাই হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে কোনো জৈব যৌগের অণুতে একটা পরমাণু বা গ্রুপ সেই নিজের পজিশন থেকে পাশের পজিশনে শিফট করছে, অর্থাৎ রিঅ্যারেঞ্জড হচ্ছে, সেই বিক্রিয়াকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এবং যদি পাশাপাশি পজিশনে শিফটিংটা হয় তখন এটাকে বলা হয় 1-2 শিফট। এবার আমরা একটা উদাহরণ দেখে নেব। এবার আমরা এক্সাম্পল দেখব পিনাকোল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। গাঢ় H2SO4 এর উপস্থিতিতে পিনাকোল পিনাকোলনে রূপান্তরিত হয়, এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। দেখো এটা পিনাকোল, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে পিনাকোলনে রূপান্তরিত হয়, এটা পিনাকোল। তাহলে এই যে রিঅ্যারেঞ্জমেন্টটা এটাকে বলা হয় পিনাকোল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এবার আমরা বিক্রিয়ার মেকানিজমটা দেখব। দেখো সি, এদিকে দুটো মিথাইল গ্রুপ রয়েছে, এখানে OH রয়েছে, এই কার্বনেও দুটো মিথাইল গ্রুপ রয়েছে আর OH গ্রুপ রয়েছে, এটা পিনাকোল। এবারে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, তাহলে H প্লাস, এই যে অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন H প্লাস ক্যাপচার করবে, তাহলে এখান থেকে CH3 CH3 OH, এই কার্বনের CH3 CH3 এবং এখানে OH ছিল, H প্লাস ক্যাপচার করে OH2 প্লাস। এবারে পরের ধাপে মাইনাস H2 জল বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হলো? এখানে CH3 CH3 OH, এই কারণে দুটো মিথাইল গ্রুপ, এখান থেকে এটা বেরিয়ে গেছে, সুতরাং এই কার্বনে পজিটিভ চার্জ। এবার কি হবে? এই যে OH গ্রুপে অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে সেটা এখানে আসবে, ডাবল বন্ড তৈরি হবে এবং এখানে মিথাইল শিফট হবে, এই কার্বন থেকে মিথাইল পাশের কার্বনে শিফট করছে, বন্ধনের ইলেকট্রন জোড় সহ মিথাইল পাশের কার্বনে শিফট করছে, তাহলে এটা হচ্ছে মিথাইল শিফট।
হচ্ছে 1 2 শিফট। তাহলে সি এদিকে একটাই মিথাইল গ্রুপ থাকবে, এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে ও প্লাস এইচ, এখানে সি মিথাইলটা পাশের কার্বনে চলে গেছে, দুটো মিথাইল ছিল আরো একটা মিথাইল এসেছে, তিনটে মিথাইল। এবারে পরের ধাপে কি হবে, H প্লাস বেরিয়ে যাবে মাইনাস H প্লাস, এবং এখানে CH3 C ডাবল বন্ড ও, দেখো অক্সিজেনের মাথায় আর প্লাস চার্জটা থাকবে না, H প্লাস বেরিয়ে গেছে, এখানে C CH3 CH3 CH3, এটা হচ্ছে পিনাকোলন। তাহলে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে পিনাকোলনে রূপান্তরিত হয়েছে। এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, কারণ আমরা বিক্রিয়ার মেকানিজমে দেখছি যে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটেছে, মিথাইল শিফটিং হয়েছে, সুতরাং এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে আজকের ক্লাসে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া এবং পুনর্বিন্যাস বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা যুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন নিয়ে আলোচনা